মারিয়া, রশ্মি, আলিফ, শিমুল ৪ জন প্রবেশ করে চৌধুরী বাড়িতে। বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে পড়ে রশ্মি, চোখ জুড়ে বিস্ময়ের চাপ, গালের বাঁ পাশে আঙ্গুল ঠেকিয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে। পিছন থেকে শিমুল গাট্টা মারে, বাপের জীবনে দেখিসনি? শিমুলের এমন কথাই তেতেওছে রশ্মি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাসের রুম খুঁজে চলেছে রশ্মি, আর বজ্জাত শিমুলের জন্য খুঁজতে পারেনি। চুপচাপ বাসার দিকে পা বাড়ায়। মেন দরজা পেরিয়ে ড্রয়িং রুম পর রাখতে জুড়ে সরে উষ্টা খেয়ে পড়ে যেতেই জুড়ে চিৎকার দিয়ে ওঠে, মা গো, আমার কোমর! ড্রয়িং রুম বসেছিল রাতুল, ইয়ামিন। এরকম চিৎকারে তড়িৎ গতিতে তাকায়। মারিয়া, শিমুল, আলিফ বাহির থেকে জোরে আসে চিৎকারে, আস্তে করে তোলে। ইয়ামিন আর রাতুল দৃঢ় পায়ে এগিয়ে আসে। ইয়ামিন মারিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বুলি ছাড়ে, কেমন আছো? মারিয়া কিছু বলার আগেই রাতুলের মুখ খোলে, ভালো না থাকলেও এখন ভালো থাকবে, তাই না ডায়রিয়া? মেয়েটার কপালটা যে কি পরিমাণের খারাপ! ইয়ামিন কটমট চোখে পাকায়। মারিয়া কিছু না বলে সামনের দিকে যেতে নিবে তার আগেই রশ্মি থামিয়ে দেয়। রশ্মির কাছে রাতুলের কথাবার্তা খুব ভালো লাগে, তাই একটু উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করে, কপাল খারাপ কেন? কি করেছে ইয়ামিন ভাইয়া? রশ্মির এমন প্রশ্নে মারিয়া কটমট চোখে তাকায়। রশ্মি সেদিকে কোনো পাত্তা না দিয়ে রাতুলকে বলতে বলে। রাতুল ইয়ামিন আর মারিয়ার দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে, কি বলবো, আমার কথা কেউ বিশ্বাস করে না বুঝতে রশি? ভাইয়া, আমি রশি না, রশ্মি। শোনো, তোমাদের বাবা মার নামের থেকে আমার নাম বেশি সুন্দর। লন্ডনে বাচ্চা হলেই মানুষ আমার কাছে নাম রাখতে চলে আসে। আমার একটা নামের দাম কত শুনলে তুমি অজ্ঞান হয়ে যাবে। রশ্মি আর রাতুল কথা বলতে বলতে সোফায় বসে। পিছন থেকে মারিয়া, ইয়ামিন, শিমুল, আলিফ দৃঢ় পায়ে সোফায় বসে। রাতুলের কথা রশ্মি বিশ্বাস করেছে, উৎফুল্ল হয়ে বলে ওঠে, কি বলেন আসলেই? জানি বিশ্বাস করবে না, তাই বলতে চাইনি। আরে না না, বিশ্বাস করেছি, আমার ভাইয়ের ছেলে হবে, আপনি একটা নাম ঠিক করে দিয়েন। ঠিক আছে, নাম ঠিক করে দিব, কিন্তু একটা শর্ত আছে। রাতুলের কথায় সবাই নড়ে চড়ে বসে। ইয়ামিন হয়তো বুঝতে পেরেছে কি বলবে, তাই সে কিছু বলতে মুখ খোলেতে নিলেই রাতুলের আড় চোখের তাকানো দেখে আর কিছু বলেনি। রশ্মি হাসি হাসি মুখেই সব শর্ত মেনে নেয়। রাতুল সেইটার সুযোগ নিয়ে ৩২ পাটি বের করে বলে ওঠে, আই লাভ ইউ রশি, বিশ্বাস করো, অনেক ফাজলামো করলেও তোমাকে আমি সত্যি সত্যি ভালোবাসি। রাজি হয়ে যাও, বিনা টাকায় নাম ঠিক করে দিব তোমার বংশের সবার। রাতুলের এমন কথায় রশ্মি বুকা বনে যায়, কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। মুখ আপনা আপনি চুপ হয়ে যায়। মারিয়া মিটিমিটি হাসছে। আলিফ কয়েকবার বলদ বলদ করে আওড়ায়। শিমুল মুখ চেপে রেখেছে। ইয়ামিন বিরক্ত হয়ে মুখ থেকে উচ্চারণ করতেই দীপ্তি বেগম নাস্তা নিয়ে আসে। ইয়ামিন আর কিছু বলতে পারেনি। দীপ্তি বেগম নাস্তা দিয়ে চলে গেলেই মারিয়া উঠে দাঁড়ায়। উদ্দেশ্যে আনায়ার রুম। আলিফ আর শিমুলও উঠে দাঁড়ায়। তার আগেই আগমন ঘটে ভিকির। শার্টের হাতা ঠিক করতে করতে পাড়ি দিয়ে নিচে নামছে। রশ্মি সেদিকে একবার তাকিয়ে সোজা হয়ে দাঁড়ায়, একদম ভোলা ভালা ভদ্রমেয়ের মতো। ৪ শয়তান লাইন ধরে দাঁড়িয়ে আছে। ভিকি সামনে আসতে মাথা নামিয়ে সালাম দেয়। ভিকি মাথা নাড়িয়ে সালাম নিয়ে গম্ভীর কণ্ঠে বুলি ছাড়ে, তোমরা এইখানে? মারিয়া কিছু বলতে যাবে তার আগেই রাতুল দাঁত বার করে বলে ওঠে, আমার আম্মা অসুস্থ, তো যাই আমার বউ আর সালারা দেখতে আসছে। ভিকি সেই দিকে তাকিয়ে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে, এই যে ২ জন দেখতে পাচ্ছ, ডায়রিয়া আর রশি, এরা আমার বউ আর বাকি ২টা আমার সালা। ইয়ামিনের শুকনা কাশি উঠে পড়ে রাতুলের কথা শুনে। ভিকিকে হাতে ইশারা করে চলে যেতে। ভিকি যাওয়ার সংকেত পেয়ে আর দাঁড়ায় না। মারিয়া কটমট চোখে ইয়ামিনের দিকে তাকিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতেই শিমুল আর আলিফের ডাক পড়ে। রাতুল ২ জনকে ধরে ড্রয়িং রুমের সোফায় বসায়। ওপরে যাওয়া নিষেধ, আর আম্মার কাছে যাওয়া তো একদমই নিষেধ। আমার আব্বা নিজেই এই আইন চালু করিয়াছেন যে তার মৃত পিতা ছাড়া আর কোনো পুরুষ মানুষ ওই রুমে প্রবেশ করিতে পারিবে না। আলিফ এই দুটোকেই হাড়ে হাড়ে চিনে, তাই তাদের সাথে কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড়ে। শিমুলকেও ইশারা করে। অন্ধকার রুমে একা একা শুয়ে আছে আনায়া। বাহির থেকে আসা সূর্যের আলো জানালার পর্দা ভেদ করে ছড়িয়ে পড়ছে রুমে। শরীরের যন্ত্রণা তীব্রের থেকেও তীব্র হচ্ছে, পা ফুলে উঠেছে। সকালে আবরার ওষুধ লাগিয়ে দেওয়ায় ব্যথাটা কমেছিল, এখন আবার ব্যথাটা বেড়েছে। আনায়া এক পাশে শুয়ে আছে, শরীর কাঁপছে মৃদু, হয়তো শরীরের ব্যথায় নয়তো পায়ের ব্যথায় জ্বর এসেছে।
মারিয়া আর রশ্মি দরজা খুলতে ব্যর্থ। পাসওয়ার্ড আবরার ব্যতীত কেউ জানে না। কয়েকবার ইয়ামিন রাতুলকে বলেও লাভ হয়নি। তারা ভুলভাল পাসওয়ার্ড দেওয়াতে আরও সমস্যা তৈরি হচ্ছে। তারা চারজন ব্যর্থ হয়ে বাহিরে চলে আসে। চারজনের মুখটা কালো করে বেরিয়ে আসে। মারিয়ার ঘেতরটা ছটপট করছে। কাল রাতেই আসতে চেয়েছিল, আবরারের আসার কথা শুনে আর আসেনি। কোনো শান্তি পাচ্ছে না। সন্ধ্যায় আবার যাবে বলে ঠিক করেছে। বিকাল ৫টা। আমজাদ চৌধুরী আবরারের অফিসে ফিরেছে। রাতুল চেয়ারে বসে টেবিলে পা রেখে মোবাইলে গেমস খেলছে। ইয়ামিন কিছু ফাইল দেখছে। আবরার অফিসে নেয়। আমজাদ চৌধুরীর অবস্থা আগের মতো নেই। রাতুল ফোনের থেকে দৃষ্টি সরিয়ে আমজাদ চৌধুরীর দিকে তাকায়। দুইজনের দৃষ্টি এক হতেই ফিক করে হেসে ওঠে। কি হয়েছে দাদা? দাদু পালিয়েছে? আমজাদ চৌধুরী তেতে উঠে এমন কথায় বিতাড়িক জ্ঞান ভুলে রাতুলের কড়া চেপে ধরে। রাতুল ছাড়াতে ছাড়াতে বলে ওঠে, একটু ভালো করে খুঁজেন, পেয়ে যাবেন। আমার দাদু আবার লুকোচুরি খালায় হেব্বি কাঁচা। চোখ কান খোলা রেখে খুঁজেন। একদম কথা বলবে না বেয়াদব। তোমার বন্ধুর কথা শুনে আজ সারা ঢাকা শহরে খুঁজেছি, কোথায় নেই। তোমরা কি এখন আমাকে পাগল করবা নাকি? ইয়ামিন দৃঢ় কণ্ঠে বুলি ছাড়ে। আবরার যা চাই তাই দিয়ে দেন, তাহলে দেখবেন যেখানেই থাকুক নিয়ে আসবেই। আমজাদ চৌধুরীর শক্তপোক্ত চোয়াল নরম হয়ে এলো। মৃদু স্বরে বলে ওঠে, আবরার কোথায়? বাসায়। চৌধুরী বাড়িতে আমেনা বেগম এসেছে ২ দিন হল। এখন পর্যন্ত মেয়ের সাথে দেখা করতে যেতে পারেনি। নিজের ভুলের জন্য অনুতাপ্ত, অনুশোচনায় কাতর হয়েছে আমেনা বেগম। মেয়ের সাথে এত বড় অন্যায় করার পর ও তার সামনে কিভাবে দাঁড়াবে, এই ভয়ে প্রকম্পিত তার অন্তর। অনুশোচনার দহনে পুড়ছে। আয়শা জানলে হয়তো এতদিনে মা মেয়ের সম্পর্ক জুড়ে দিয়ে দিত। আমেনা বেগম মেয়ে দুটোকে নিয়ে সিনির দিকে পা বাড়ায়। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গিয়েছে। এই শীতের মধ্যেও ঘামছে, ভয়ে লজ্জায়। এক একটা সিঁড়ি ওপরে উঠছে আর মনে হচ্ছে যদি এখন কেয়ামত হয়ে যেত তাহলে হয়তো মেয়ের মুখোমুখি হতে হতো না। কল্পনা আর বাস্তব কি এক হয়? ১ পা ২ পা করে রুমের সামনে দাঁড়ায়। দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে কোনো আওয়াজ আসেনি। পরপর কয়েকবার করে নেড়ে ও কোনো আওয়াজ আসেনি। মনের অস্থিরতা কয়েক গুণ বেড়ে গিয়েছে। পরবর্তীতে কড়া নাড়তে যাবে তার আগেই আবরার এসে পাশে দাঁড়ায়। আবরারের গম্ভীর মুখের দিকে একবার তাকিয়ে জোরপূর্বক হেসে চলে আসতে নিলেই আবরারের গম্ভীর কণ্ঠে ভেসে আসে, দেখা করতে এসেছেন, দেখে যান। আমেনা বেগম মুখের হাসি বজায় রেখে বুলি ছাড়ে, পরে আসবে। দরজায় পাসওয়ার্ড না দিয়ে বাহির থেকে লাগিয়ে যাবা। আজকে ছেলেমেয়াগুলো দরজা থেকে ফিরে গিয়েছে। আবরার কিছু না বলে রুমের দিকে পা বাড়ায়। সকালে বের হয়েছে, এখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। জানালার পর্দাগুলো এখনও সরানো। বাইরে কুয়াশা পড়ছে। হালকা মৃদু বাতাস রুমে প্রবেশ করে শীতল করে তুলছে রুমটাকে। আবরার বিছানায় শুয়ে থাকা আনায়ার দিকে এক নজর দেখে জানালার পর্দাগুলো টেনে দিয়ে বিছানার কোণে বসে। আনায়া মৃদু কাঁপছে। কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করে। হালকা জ্বর। ড্রয়ার থেকে একটা ওষুধ নিয়ে পায়ের কাটা দাগগুলোতে লাগিয়ে দেয়। পায়ে হাত পড়তেই আনায়া মৃদু নড়ে রোছে। আবরার কাটা জায়গায় ফু দিতে দিতে ওষুধ লাগিয়ে টেনে তোলে। আনায়া শরীরের ভর ছেড়ে আবরারের বুকের ওপর হেলে শুয়ে আছে। চোখ দুইটা বন্ধ। আবরার বিছানায় শুয়ে ওয়াশরুম থেকে এক টুকরো কাপড় ভিজিয়ে আনে, সারা গা মুছে দেয়। শরীরে ঠান্ডা কিছু অনুভব করতেই ধরফরিয়ে ওঠে। আবরার নিজের কাজে ব্যস্ত। আনায়া কয়েকবার না করলেও শোনেনি। গা মুছানো শেষ হলে নিচ থেকে খাবার নিয়ে আসে। সারা দিনের অনাহার আনায়া খাবার দেখে নিজেকে সামলাতে পারেনি। আবরার মুখের সামনে ধরতেই বিনা বাক্যে মুখে তুলে নেয়। খাবার শেষে একটা ব্যথার ওষুধ খাইয়ে দেয়। খাবার শেষে আনায়া শুয়ে পড়তে নিলেই আবরার খপ করে ২ বাহু ধরে ফেলে। নাক ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বুলি ছাড়ে, আরও দেখাবা তেজ? সাউ ভেঙে দিব পরবর্তীতে এরকম কথা শুনলে। আমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, মনে থাকবে? আনায়া লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়ায়, মানে হ্যাঁ। আবরার স্মিত হেসে বলে ওঠে, এতক্ষণ তো অনেক সেবা যত্ন করলাম, এর বিনিময়ে আমি কিছু পাবো না? আনায়া হয়তো বুঝতে পেরেছে, তাই জোরে দুটি ঠোঁটে হাত দিয়ে দূরে সরে যেতে নিলেই আবরার কোমর জড়িয়ে সামনে নিয়ে আসে। সরি বউ, তোর স্বামী খুব নিষ্ঠুর।
কথাখানা শেষ করেই আনায়ায় অধর দুটো নিজের দখলে নিয়ে নেয়। আনায়া হাত পা চটপট করছে। আবরার বিরক্ত হয়ে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে ছেড়ে বাঁচে আনায়া। বড় বড় কয়েকবার শ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বলে ওঠে, শরীরের অবস্থা ভালো না, প্লিজ ছেড়ে দেন, আজকে আধমরা হয়ে যাব। ব্যথার ওষুধ খাইয়েছে, কিছু হবে না। ছলছল চোখে তাকিয়ে আছে আনায়া। আবরার মুচকি হেসে ছোট করে একটা চুমু খায় ঠোঁটে। আনায়া চোখের পানি ছেড়ে দেয়। আবরার সযত্নে পানিটুকু মুছে বুলি ছাড়ে। পাখি, তুমি কান্না করলে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বেড়ে যায়। আবরারের কথায় আধানা আবরারের বুকে ঢলে পড়ে, 2 হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে ধরে। প্রেয়সীর এমন কাণ্ডে আবরার মুচকি হেসে জোরে জড়িয়ে ধরে। 2 জনের বক্ষ লেপ্টে আছে। আবরারের হাতের বাঁধন শক্ত হয়েছে, যদি পারত হয়তো বুকের ভেতর ভরে রাখত। আনায়া চোখের পানি দিয়ে আবরারের ঘাড় ধইয়ে দিচ্ছে। কান্না মিশ্রিত অস্পষ্ট কণ্ঠে বুলি ছাড়ে, কাছে থাকলে কাছে আসতে চান, দূরে গেলেই ভুলে যান, একটা খোঁজ নেবার প্রয়োজন মনে করেন না। এগুলো কি আমার প্রতি ভালোবাসা না করুণা? আনায়ার মাথাটা মুখের সামনে নিয়ে আসে। 2টি হাতে 2টো গাল ধরে চোখের পানি মুখে চুমু খায়। গলা খাকারিয়ে নরম গলায় বলে ওঠে, আমি পৃথিবীর যেই প্রান্তে থাকি না কেন, আমার এই ছোট্ট পাখিটাকে সারাক্ষণ নজরে রাখি। অনায়াসে আবরারের হাতে খামচে ধরে, হেঁচকি উঠছে, অস্পষ্ট স্বরে বলে ওঠে, আমার ভালোবাসা কবে বুঝবেন আপনি? যেদিন ছোট্ট একটা প্রিন্সেস গিফট দিবা, ওই দিন। আবরারের কথায় আনায়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। কান্নার কারণে নাক লালা হয়ে ফুলে উঠেছে, গাল 2টা টমেটো হয়ে গিয়েছে ফুলে। আবরার মুখ বাড়িয়ে নাকে কামড় দিতে নিবে, তার আগেই বাহির থেকে আমজাদ চৌধুরীর গলার আওয়াজ ভেসে আসে, আবরার, আমার রুমে আসো তো একটু। আবরারের ইচ্ছেটা অপূর্ণ রেখেই উঠে দাঁড়ায়। মনে মনে কয়েকশো গালি দেওয়া শেষ বাপকে। আনায়া বুঝতে পেরে ভ্রু উঁচু করে তাকায়। আবরার মাথা নত করে কপালে চুমু খেয়ে বের হয়ে আসে। খাটের কোণে মাথা নিচু করে বসে আছে আমজাদ চৌধুরী। চোঙলগু এলোমেলো হয়ে সামনে পড়ে আছে। শার্টেও হাতাটা হাতের থেকে বাহিরে হয়ে আছে। সামনে বোতাম কয়েকটা খোলা। সব মিলিয়ে এক অগোছালো ছন্ন ছাড়া আমজাদ চৌধুরী বসে আছে খাটের কোণায়। দৃঢ় পায়ে আবরার রুমে প্রবেশ করে, বাবার পাশে গিয়ে বসে। আমজাদ চৌহি একবার তাকিয়ে আবরারের হাতটা মুঠোয় নিয়ে করুণ কণ্ঠে বুলি ছাড়ে, বাবা আবরার, তুমিও আমাদের একমাত্র সন্তান, আমাদের ভালো খারাপ সকল কিছু দেখার দায়িত্ব তোমার। আমি বাবা হয়ে তোমাদের কাছে মিনতি করছি, তোমার মাকে যেখান থেকে পারো আমার কাছে এনে দাও। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, কিন্তু একটা শর্ত আছে। তোমার সব শর্তে আমি রাজি। নাটকের জন্য আমার বাপ সেরা রে। আগেরবার তো ইংরেজি বই ছুঁয়ে কসম কেটেছ, তারপরও মনে রাখনি, ইংরেজি বইয়ের অভিশাপ পড়েছে। কথাটা বলে আবরার উঠতে নিলেই আমজাদ চৌহি উত্তেজিত হয়ে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? বসো, আসছি, 2 মিনিট ওয়েট। বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে আসে আবরার। 5 মিনিট পর আবার আমজাদ চৌধুরী সামনে দাঁড়ায়, হাতে একটা পিঙ্ক কালারের খাম। আমজাদ চৌহি ভ্রু কুচকে তাকিয়ে আছে। আবরার বাবার তাকানো দেখে বলে ওঠে, এইভাবে তাকানোর কিছু নেই, আগেরবার ইংরেজি বই ছুঁয়ে কসম কেটেও মাননি, তাই এখন কোনো রিস্ক নিতে চাই না। এইটা স্ট্যাম্প, এইখানে সুন্দর করে বাংলায় বড় বড় অক্ষরে লেখা আছে, তোমার কলিজার টুকরা হীরার খনিকে আমার হাতে তুলে দিচ্ছ, তোমার মেয়ে আনায়াকে আমার সাথে বিয়ে দিবা। আমজাদ চৌহি কথাখানা শুনে মুখ ফিরিয়ে নেয়। আবরার সেদিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, ঠিক আছে, লাগবে না, চলে যাচ্ছি। তোমরা বউ না লাগলে আমারও লাগবে না। বিয়ে না করেই যদি দাদু ডাক শুনতে চাও তাহলে আমার আপত্তি কিসের? আমজাদ চৌহি কয়েকবার নির্লজ্জ বলে গালি দিতে ভুলননি। এই মুহূর্তে আয়েশাকে দরকার, এই ছেলেকে পরে দেখে নিবে, তাই মুখ দিয়ে অন্য কোনো কথা বের করেনি। হাত বাড়িয়ে কাগজখানা হাতে নিয়ে সাইন করে দেয়। সাইন করার শেষে আবরার চলে যেতে নিলেই আমজাদ চৌহি মুখ খোলে, তোমার মাকে কবে খুঁজে আনবে? কাল সকালে বের হব, আজ রাতটা একা কাকো, বসি সমস্যা হলে আমি কিংবা আনায়াকে ডাক দিবে। আবরার যেতে যেতে কথাগুলো বলে। আমজাদ চৌহি খাটে ভর দিয়ে বসে আছে, শরীরটা এখন অনেকটা পাতলা লাগছে। আবরার যেহেতু বলেছে যাবে, তার মানে সে খুশি খুশি মনে ওষুধ খেয়ে শুয়ে পড়ে। সময় বহমান, তার নিজ গতিতে নিজ নিয়মে চলে। দেখতে দেখতে চলে গেল 2টো দিন। আয়েশা বেগম পরদিন সকালেই চলে এসেছে। আবরার নিয়ে এসেছে আয়েশাকে। আয়েশা বেগম আসার পরেই আমজাদ চৌধুরী বিয়ের জন্য রাজি হয়েছেন।
সামনে শুক্রবারে আবরার আর আনায়ার বিয়ে। আনায়ার বিয়ের আয়োজন করা হবে কিশোরগঞ্জে, নিজ পিতৃবাড়িতে। আনায়ার নিজের ইচ্ছায় এইখানে সব আয়োজন করতে বলে। আবরার তাকে তার বাবার বাড়ি থেকে স্বামীর ঘরে তুলবে। বিয়ে ঠিক হওয়ার পর আমেনা বেগম গ্রামে চলে যায় সব আয়োজন করতে। আনায়া বিয়ের আগের দিন যাবে, আবরারের হুকুম। আবরারের বিয়ের আয়োজন করা হবে ঢাকায়, দীর্ঘ ৪ ঘণ্টার পর দূরত্ব দুজনের মধ্যে। চৌধুরী বাড়ির সকলে খুব উৎফুল্ল, মন মরা শুধু ভিকি। ছলছল নয়নে সব দেখে যাচ্ছে, কিছু বলার শক্তি, ইচ্ছে কোনোটাই হচ্ছে না। আবরারের রাগের পরিমাপ সে এতদিনে বুঝে গিয়েছে, তাই আগ বাড়িয়ে ঝামেলা করতে চায়নি। মনে পাথর বেঁধে নীরব চোখে সব দেখে যাচ্ছে। আমজাদ চৌধুরী কয়েকবার ভিকির দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছে। ছেলের রাগ জেদের কাছে সে হার মেনেছে। ভিকিও মুখের কোণে জোরপূর্বক হাসি টেনে রেখেছে, বিষাদের হাসি। অন্তর পুড়ে ছারখার হচ্ছে আর মুখের কোণে হাসি, আহা নিষ্ঠুর নিয়তি। চৌধুরী বাড়িতে লাল রঙের ছোট লাইট লাগাচ্ছে, সেই দিকে দৃষ্টি স্থির রেখেই কাঁপা কাঁপা নিম্ন স্বরে আওড়ায়, নিয়তি এত নিষ্ঠুর না হলেও পারত, সব নিষ্ঠুরতা শুধু আমার বেলায়। নিয়তির এই নির্মম খেলায় ভেঙে চুরমার হয়ে গিয়েছি আমি, ভেতরটা ঝলসে যাচ্ছে আমার। কি এমন ক্ষতি হতো তাকে আমার করে দিলে? ভিকি অন্যমনস্ক হয়ে বিরতির করছে। পিছন থেকে একটা হাত কাঁধে পড়েই চমকে ওঠে। আবরার গম্ভীর মুখ নিয়ে তাকিয়ে আছে, হয়তো কিছু বলবে। ভিকি ঠোঁট জোড়া ফাঁকা করে মুখ দিয়ে শ্বাস ফেলে বলে ওঠে, কিছু বলবে? রাতু ভেবেছিলাম, নীল শার্ট দেখে। মিস্টেক। আবরার আর দাঁড়ায় না, সোজা ওপরে চলে যায়। ভিকি সেই দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আবরারের মতো শক্তপোক্ত মানুষ তার প্রতি কখনো দয়া মায়া হবে না, এইটা জানার পরও বেহায়া মনেটা বুঝতে চায় না। সামনে শুক্রবারে বিয়ে, আর মাত্র ৩ দিন বাকি। ঢাকা থেকে সকল কাজ শেষ করে কিশোরগঞ্জ রওনা দিবে আনায়া। সন্ধ্যার দিকে শপিংয়ে বের হয়েছে। বিয়ের সব কেনাকাটার জন্য আবরার, আনায়া, আমজাদ চৌধুরী, আয়শা বেগম, দীপ্তি বেগম বসুন্ধরা সিটি শপিং মলে এসে পৌঁছেছে তারা। সবার আগে শাড়ির দোকানে প্রবেশ করে। আয়শা বেগম আর দীপ্তি নিজের জন্য শাড়ি পছন্দ করে ফেলেছে। আনায়া চুপচাপ দাঁড়িয়ে আর চোখে আবরারকে দেখছে। মূলত সে আবরারের মতিগতি বুঝার চেষ্টা করছে। আমজাদ চৌধুরী গভীর মনোযোগ দিয়ে একটার পর একটা শাড়ি দেখছে। লাল রঙের একটা শাড়ি তার চোখে ধরেছে। আমজাদ চৌধুরী শাড়িখানা হাতে নিতেই আবরার গম্ভীর কণ্ঠে নিম্ন স্বরে বলে ওঠে, আমার পছন্দ হয়নি, তুমি তোমার বইয়েরটা দেখো, আমি আমার বইয়েরটা দেখছি। আবরারের এহেম কথায় আমজাদ কিরমিরিয়ে তাকায়। আশপাশ ভালো করে দেখছে কেউ শুনেছে কিনা। না, কেউ শোনেনি। লম্বা করে শ্বাস ফেলে অপর দিকে চলে যায়। আনায়া চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আবরারকে দেখছে। আবরারের দৃষ্টি দোকানের শাড়িগুলোতে স্থির। খয়েরি রঙের সোনালি স্টোন বসানো শাড়ি পছন্দ করে আবরার, তার সাথে হলুদের জন্য হলুদ শাড়ি আর মেহেদির জন্য সবুজ শাড়ি পছন্দ করে। আনায়া মুচকি মুচকি হাসতে আর মনে মনে তার পছন্দের তারিফ করছে। সব কেনাকাটা শেষে রাত ১টায় বাসায় প্রবেশ করে আবরার। ইয়ামিন আর রাতুলকে বাড়ি সাজানোর সকল দায়িত্ব দিয়ে গিয়েছে আবরার। সারা বাড়িতে তারা ইয়ামিন আর রাতুল ব্যতীত কেউ নেই, সবাই সবার কাজে বাহিরে গিয়েছে। ইয়ামিন ছাদে মারিয়ার সাথে কথা বলছে, ভেতর থেকে গেট লাগিয়ে রেখেছে রাতুলের জন্য। রশ্মিও ছাদের কোণে বসে আছে। রাতুল কয়েকবার দরজায় ধাক্কা দিলেও ইয়ামিন খোলে না, তাই রাগে গজগজ করতে করতে ৪ হাত পা ছড়িয়ে ড্রয়িং রুম বসে। ডেকোরেশনের লোকজন কাজ করছে। রাতুল হাতে ১ গ্লাস পানি নিয়ে পায়ের উপর পা তুলে মাথার বাঁ পাশে হাত ঠেকিয়ে বসে বসে সব দেখছে। এক চুমুতে পানি খাচ্ছে আর দেখছে। যেখানে ফুল লাগাতে যায় সে বাধা দেয়, না এইখানে না, ওই জায়গাটাতে লাগান। লাইট লাগাতে গেলে সেখানেও একই অবস্থা, দূর মিয়া, ওই জায়গায় ভালো লাগবে। একটু পর আবার সেগুলোকে খুলতে বলে, খুলে অন্য জায়গায় লাগাতে। এরকম করতে করতে রাত ১২টা বেজে যায়, কোনো কাজই হচ্ছে না। ১০টায় ১০-এ ডেকোরেশনের লোকজন বিরক্ত হয়ে মুখ খুলে, আপনি ভালো পারবেন, আপনিই সাজান সব, আমরা গেলাম।
সকল জিনিসপত্র গুছিয়ে চলে যায়। রাতুল একটা একটা করে ফুল ছিঁড়ে সারা ড্রয়িং রুম এলোমেলো করে ফেলেছে। মেঝেতে সব এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। 12:30টার দিকে ইয়ামিন, মারিয়া, রশ্মি নামে ছাদ থেকে। বাসায় এই অবস্থা দেখে ইয়ামিন তাকিয়ে আছে। রাতুলের দিকে এক পলক তাকিয়ে প্রশ্ন করে, ডেকোরেশনের লোক কই, এরকম অবস্থায় কেন? চলে গেছে, তুই একটু থাক, আমি রুম থেকে আসছি। রাতুল যেতে যেতে বলে ওঠে। ইয়ামিন হতবম্ব হয়ে চারিদিকে তাকিয়ে আছে। রাত 1টা, আবরার প্রবেশ করে বাড়িতে, তার সাথে সবাই। আয়েশা বেগমের চোখ ছানা বড়া, সব কিছু মেঝেতে। ইয়ামিন ফুলগুলো ঝুড়িতে তুলছে। আবরার কটমকট করে তাকিয়ে আছে, পারছে না চিবিয়ে খেতে। তার মাঝেই রাতুল ওপর থেকে দৌড়ে আসে, তস্ত্র হাতে ফুলগুলো ঝুড়িতে তুলছে আর বকবক করছে, আমি এই মাত্র গেলাম আর তুই সব এলোমেলো করে দিলি। ইয়ামিন যেন আকাশ থেকে পড়েছে এমন কথায়। আবরার দাঁতে দাঁত পিষে গম্ভীর কণ্ঠে বুলি ছাড়ে, ছাগলের বাচ্চা, মাথায় বুদ্ধি বলতে কিছু নেই, আছে শুধু বাদলামি। আবরারের কথায় ইয়ামিশ মুখটা কাদো কাদো করে ফেলে। নতুন প্রেমটা জমিয়েছে, এর মধ্যেই গার্লফ্রেন্ডের সামনে এমনে বলতে হলো। ইয়ামিন মৃদু স্বরে বলল, সব রাতুলের কাজ, আমি কিছু করিনি। এই বাদর যখন এসব করে, তুই ছাগল কথাই ছিলি। আবরারের এমন কথায় মারিয়া ভয় পেয়ে যায়। আবরার কেসে জমের মতো ভয় পায়। ইয়ামিন মারিয়ার দিকে তাকিয়ে আর কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আনায়া কিছু বলতে চেয়েও পারেনি, তার আগেই আবরারের কথা ভেসে আসে, সব একদম সুন্দর করে পরিষ্কার করবি, একটু ফুলছড় পাপড়ি যদি নিচে পাই আমি, তোর ইন্নালিল্লা হয়ে যাবে, সারা রাত লাগে, সারা রাত এই করবি। এই কথা বলে আবরার ওপরের দিকে পা বাড়ায়। আয়েশা বেগম, আমজাদ চৌধুরী সকলে নিজেদের স্থান প্রস্থান করে। আনায়া মারিয়া আর রশ্মিকে নিয়ে চলে যায়। আবরারের এমন কথায় বিশ্বজয়ী হাসি দেয় রাতুল। এরকম হবে জানলে কখনোই মারিয়ার সাথে এতক্ষণ কথা বলতো না, সব কাজ নিজের হাতে করত। রাতুল হাই তুলতে তুলতে চলে যায়। পরদিন সকালে বিয়ের বাকি আর 2 দিন। আনায়া সবুজ রঙের শাড়ি পরে দুটি হাত ভরে মেহেদি পড়ছে। হাতের মাঝখানে আবরারের নাম লিখতে চাইলে আবরারের দরজার পাশ থেকে গম্ভীর কণ্ঠ না করে চলে যায়। আবরারের না করাতে আনায়ার মনটা খারাপ হয়ে যায়, মন মরা হয়ে চুপ করে বসে আছে। তার পাশেই মারিয়া, রশ্মি, আয়েশা, দীপ্তি, ওয়াজিহা আর আবরারের কিছু কাজিন বসে রয়েছে। সবাই হাতে মেহেদি পড়তে ব্যস্ত। আনায়ার মেহেদি দেওয়ার শেষে আবরার দরজার সামনে দাঁড়ায়। গলা খাঁকলে দিয়ে অনায়াকে রুমে যেতে বলতেই আয়েশা বেগম তেতে ওঠে, বিয়ের আগ পর্যন্ত তুই দূরে থাকবি, কেউ কারোর মুখ দেখবি না। আবরার মুখে চ উচ্চারণ করে বলেন উঠে, একজনকেই 2 বার বিয়ে করতেছি, আর তুমি এমনভাবে বলছো কেন? ওর সাথে আমার কিছু কথা আছে, বিশ্বাস না হলে তুমিও আসো। আয়েশা বেগম কিছু বলেনি। আনায়া গুটি গুটি পায়ে আবরারের পিছু পিছু আসে। আনায়া প্রবেশ করতেই আবরার দরজা লাগিয়ে আনায়াকে নিয়ে খাটের কোণে বসে। হাতের মেহেদির কোণ আনায়ার হাতের পিঠে নিজের নামটা লিখে দেয়। আনায়া মুচকি হেসে ওঠে। আবরার আনায়ার স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে তাকে কিছুক্ষণ আদর মাখা নরম স্বরে বলে ওঠে, আমার নামটা শুধু তোমার হাতে নয়, তোমার জীবনের সাথে লেখা হয়ে গিয়েছে, জন্ম জন্মান্তর লেখা থাকবে, তুমি আমার, আমি তোমার। এইটা মোছার ক্ষমতা আল্লাহ ছাড়া কারোর নেই। আমি না থাকলেও মানুষ আমার দ্বারা তোমাকে চিনবে। আবরার মাথাটা নিচু করে ফেলে, শুকনো ঢোক গিলে ধরা গলায় বলে, ধরা গলায় কিছু বলতে চেয়েও বলতে পারেনি। আনায়া মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আবরার আর কিছু না বলে বাহিরে চলে আসে। চলে গেল আরও একটা দিন। আনায়া কিশোরগঞ্জ চলে এসেছে। আবরার দিয়ে গিয়েছে, রাতে আবার হলুদ নিয়ে আসবে বলে জানিয়েছে। আনায়ার সাথে রশ্মি আর মারিয়াও এসেছে। জাঁকজমকপূর্ণ আয়োজন করেছেন আমেনা বেগম। 2 বিঘে জমিতে তাদের গ্রামের বাড়ি, আশেপাশে চাষ করে খাই। মেয়ের বিয়ের উপলক্ষে সব কিছু সাজিয়েছে। আনায়ার বিয়ের খবর পেয়ে তার ফুপুরা, ফুপাতো ভাই বোনেরা এসেছে। সকলের সাথে কুশল বিনিময় করে সাজতে বসেছে। ঢাকা থেকে আবরার পার্লারের মানুষ পাঠিয়েছে। বিয়ের নিয়ে তার ছোট থেকে স্বপ্ন। খয়েরি রঙের কাতান শাড়ি পরে বউ সাজার তার স্বপ্ন ছিল। মেয়েদের বিয়ে নিয়ে আনন্দ উল্লাসটা যেন বেশিই থাকে। আনায়া হাসি হাসি মুখ করে সাজতে বসে যায়। এক এক করে সকলকে সাজানোর পর নিজে বসেছে সাজতে। আবরারের কঠোর নিষেধাজ্ঞা জারি আছে, বেশি মেকআপ করা যাবে না। আনায়া সেই কথা মাথায় রেখে সেজেছে। সন্ধ্যা 7টা, 9টা কালো রঙের গাড়ি প্রবেশ করে বেপারি বাড়িতে। প্রথম গাড়ি থেকে বেরিয়ে আছে আবরার। কাঁচা হলুদ রঙের পাঞ্জাবিতে রাজপুত্রের মতো লাগছে আবরারকে। আনায়ার ফুপাতো বোনেরা এক দফা ক্রাশ খেয়ে বসে আছে।
তার পিছনের গাড়ি থেকে বের হয়ে আসে ইয়ামি, রাতুল। 3 বন্ধু কাঁচা হলুদ রঙের পাঞ্জাবিতে নিজেদের সাজিয়ে তুলেছে। 3 জন একসাথে পা মিলিয়ে বাড়ির ভেতরে হেঁটে আসছে। বাড়ির উঠানে হলুদের জন্য স্টেজ বাঁধা হয়েছে। আবরার আশেপাশে ভালো করে তাকিয়ে রুমের দিকে পা বাড়ায়, আনায়ার খুঁজে। আমেনা বেগম মতিগতি বুঝতে পেরে ইশারা করে পাশের রুমে। দৃঢ় পায়ে হেঁটে সামনে এগোয় আবরার, তার পাশাপাশি রাতুল, ইয়ামিনও আছে। সামনের রুম থেকে খিলখিলিয়ে হাসির আওয়াজ ভেসে আসছে। আবরার গলা খাকারি দেয় বাহির থেকে। ভেতরের আওয়াজ কমে শুনশান নীরব। আবরার, ইয়ামিন, রাতুল 3 জন একসাথে প্রবেশ করে রুমে। আবরারের উপস্থিতি টের পেয়ে উল্টো দিকে ফিরে পড়ে আনায়া। আবরার সকলকে ইশারা করতেই বাহিরে চলে আসে। আবরার দরজার খিল লাগিয়ে দৃঢ় পায়ে এগিয়ে যায়, একটা দুপা করে এগোচ্ছে, আর আনায়ার বুকের ধুকফুক বেরোয় চলেছে। আবরার আনায়ার একদম পিছনে তাকায়, দৃঢ় কণ্ঠে বুলি ছাড়ে, পাখি। আবরারের ডাকে আনায়ার শুকনো ঢোক গিলে, এই বুঝি হার্টবিট লাফিয়ে বেরিয়ে আসবে। আবরার আনায়ার মতিগতি বুঝতে পেরে হাত রাখে কাঁধে, দৃঢ় ঘূর্ণনের মাধ্যমে সামনে ফেরায়। আনায়ার মুখশ্রীতে দৃষ্টি আটকে যায়, কি স্নিগ্ধ লাগছে তার পাখিকে। ডাগর ডাগর কালো চোখজোড়ার দিকে দৃষ্টি স্থির হয়ে আবরারের। দুজনের দৃষ্টি দুজনের দিকে স্থির। আনায়ার লজ্জা মিশিয়ে চাহনি, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে তার মানুষটার দিকে। হলুদ রঙের পাঞ্জাবিতে রাজপুত্রের চেয়েও সুন্দর লাগছে। বলিষ্ঠ দেহের সাথে লেপ্টে আছে হলদে পাঞ্জাবিটা। আনায়া দৃষ্টি নামিয়ে ফেলে। আবরারের দৃষ্টি এখনও তার দিকে সীমাবদ্ধ। বিচক্ষণ করছে দৃষ্টি। সরু গোলাপি ঠোঁট জোড়ায় নোট লিপস্টিক, কাপা কাপা ঠোঁট দুইটার দিকে তাকাতেই নেশা ধরে যায়। আনায়া বুঝতে পেরে ঠোঁট চেটে ধরে, অস্পষ্ট স্বরে আওড়ায়, প্লিজ আজকে না, আজকের দিনটা ছেড়ে দিন, অনেক কষ্টে সেজেছি। আবরার মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করে মুচকি হেসে বুলি ছাড়ে, কি আছে, সুধে আসলে দিব, বলে হালকা করে জড়িয়ে ধরে, কপালে চুম্বন অঙ্গন করে। আবেশে আনায়া চোখ জোড়া বন্ধ করে ফেলে। তারের এই চাহনি বেশ কিছু সময় আদান প্রদান হয়। আনায়ার ফুপাতো বোনদের ডাকে তাদের ঘোর কাটে। 2 জন একসাথে বের হয়ে আসে। সকল মেয়েরা একসাথে তাদের 2 জনের মাথার ওড়না টেনে হলুদের জায়গায় নিয়ে যায়। 2 জনকে বসিয়ে দেয় একসাথে। আবরার আর চোখে দেখছে আনায়াকে। আনায়া মাথাটা নিচু করে ফেলে। আনায়া এক পলক তাকায়। আনায়া তাকাতেই আবরার মুচকি হেসে সামনে ইশারা করে, ছবি তুলতে। এক দফা তাদের ছবি তুলে, ছবি তোলা শেষ, 2 জন 2 জন করে হলুদ দিয়ে যায়। সবার প্রথমে আমেনা আর আয়েশা দিয়েছে, তারপর আয়েশা বেগম আর আমজাদ, তারপর দীপ্তি আর আরজু, এইভাবেই করে সিরিয়াল অনুযায়ী দিয়ে যায়। গ্রামে এত সুন্দর সুন্দর মেয়ে দেখে আনন্দে আত্মহারা রাতুল। এক এক করে সকল মেয়েকে আই লাভ ইউ বলা শেষ তার। সবাইকে এক কথা বলতে বলতে চাপা ব্যথা উঠে গিয়েছে রাতুলের। তাই সে ভেবেছে যে মেয়েগুলো বাকি আছে তাদেরকে ফুল নিবেদন করবেন। ফুল খুঁজতে খুঁজতে মারিয়ার সামনে দাঁড়ায়, যার হাতে খোপায় গাঁদা ফুলের মালা, 2 হাতেই সেম। রাতুল চিন্তিত হয়ে মারিয়ার সামনে দাঁড়ায়, তার পাশেই ইয়ামিন দাঁড়িয়ে আছে। রাতুলকে দেখে ইয়ামিন মারিয়ার সাথে আরেকটু চিপকে দাঁড়ায়। মারিয়া রাতুলের ভাবার্থ মুখের দিকে তাকিয়ে মিনমিনে গলায় বলল, কি হয়েছে ভাইয়া, কি ভাবছেন? ভাবছি তোমার মাথা থেকে কিছু ফুল নিব। রাতুলের কথা শুনেই মারিয়া হাত উঁচিয়ে কোপায় ধরে। রাতুল তার হাত উপেক্ষা করে টান দেয়, চুল সহ চলে আসে হাতে। মারিয়া ব্যথায় নাক মুখ কুঁচকে ফেলে। পাশে দাঁড়িয়ে থাকা ইয়ামিন কিছু বলতে পারেনি, ছলছল চোখে তাকিয়ে আছে। রাতুল হাতে পাপড়ি ঝরা ফুলগুলো হাতে নিয়ে বিশ্বজয় হাসি দেয়। বড় বড় পা ফেলে নাচতে নাচতে চলে যায় সামনে, সুন্দর সুন্দর মেয়েদেরকে ফুল নিবেদন করবে এই আশায়। মারিয়া দাঁত কটমট করে তাকিয়ে আছে ইয়ামিনের দিকে। ইয়ামিন অপরাধীর ন্যায় চোখ নিচের দিকে নামিয়ে রেখেছে। মারিয়া মাথার উপর হাত বুলাতে বুলাতে দাঁত চিবিয়ে বলে, হতচ্ছাড়া, কিচ্ছু বলতে পারে না, আনায়ার দিকে তো তাকাতেই পারে না, আর আমাকে জ্বালিয়ে মারছে। আপনি কিছু বলেন না বলেই এমন করে। ইয়ামিন ঠোঁট বাঁকিয়ে হাসে। জীবনের চেয়েও গুরুত্বপূর্ণ বন্ধু, দরকার পড়লে তার সাথে মিশবে না, তাও রাতুলকে কিচ্ছু বলবে না। তার জীবন এই 4টা মানুষ, তারা 5 জন একটা পরিবার, আর সেইখানে ঢাল হলো আবরার। ইয়ামিনকে ভাবতে দেখে মারিয়া কটমট করে তাকিয়ে মৃদু চিৎকার করে, মেরুদণ্ডহীন পুরুষ।
ইয়ামিন কিছু না বলে চুপচাপ তার পাশ থেকে সরে আসে। ইয়ামিনের এইভাবে চলে যাওয়া দেখছে মারিয়া ভ্যাবাচাক্কা খেয়ে যায়, পিছন থেকে আহত চোখে তাকিয়ে আছে। ইয়ামিন বড় বড় পা ফেলে রাতুলের পাশে দাঁড়ায়। সকল কিছু জলে যাক, বন্ধু সবার আগে পড়ে, অন্য কিছু। রাতুল ইয়ামিনকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। তোদেরকে তো শান্তি দিয়ে আসছি, জ্বালাবো না আজ, যা মন খোলে কথা বল। ইয়ামিন রাতুলের কথা ঘুরিয়ে অন্য কথায় যায়। কি করছিস তুই? আমাকে সাথে নে, এরকম ভদ্রসভ্য জীবন আমার ভাল লাগছে না। দুই বন্ধু মিলে শুরু করে দেয় মেয়েদের প্রেম নিবেদন। এই যেন প্রেম আদান প্রদানের উৎসব শুরু হয়েছে তাদের জন্য। হলুদ শেষ হয় রাত 10টায়। গ্রামের অনুষ্ঠান, গান বাজনা নিষেধ, তাই কোনো আওয়াজ হয়নি। আনায়াকে নিয়ে রুমে চলে গিয়েছে সবাই, আবরার আর বাকিরা। বাহির হবে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আবরার আর একবার আনায়ার সাথে দেখা করবে, সেই উদ্দেশ্যে পা বাড়ায়। বড় ঘরের ছাদের উপরে এগিয়ে যায় আবরার। ইয়ামিন আর রাতুলকে ইশারা করে আনায়াকে নিয়ে উপরে আসতে। দুইজন কিছু সময় কথা বলে। আবরার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আনায়া ছাদের কোণে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা। আবরার একবার সেই দিকে তাকিয়ে গাড়িতে বসে। শুক্রবার দিন সকাল 8টা। আবরার আজ খুব ভোরে উঠে পড়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে তৈরি হচ্ছে। আবরারকে রাতুল আর ইয়ামিন তৈরি করছে। সোহান, অমিকে খুব মিস করছে তারা। আবরার অবশ্য আসতে বলেছে, কিন্তু তারা কাজ রেখে আসতে পারবে না। শুভ্র রঙের শেরওয়ানিটা গায়ে জড়িয়েছে সবে। ঠিক তখনই ফোন কল বেজে ওঠে। আবরার ভ্রু কুঁচকে তাকায়। আমেনা বেগমের কল। কিছুটা অবাক হয়। সময় নিয়ে কল ধরে আবরার। গলা খাকারি দিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আমেনা হর হর করে বলতে শুরু করে দিয়েছে। কাল রাত থেকে আনায়াকে পাওয়া যাচ্ছে না। তুমি ছাদে দেখা করার পর থেকে আর রুমে ফিরেনি। সারা রাত খুঁজেও কোনো হদিশ মিলছে না, তাই নিরুপায় হয়ে তোমাকে বলা। আবরার দাঁতে দাঁত পিষে গম্ভীর কণ্ঠে বুলি ছাড়ে। শাওয়া, আলাপ জুড়ে দিয়েছেন, রাতে পাইনি জানাতে প্রয়োজন বোধ করেননি। আমার পাখিলা চুল পরিমাণ কিছু হলে এক একটাকে পিচ পিচ করব বলে দিলাম। আবরার রাগে হাতের মোবাইলখানা ফিক্কা মারে, দাঁতে দাঁত চেপে ধরেছে। রাতুল আর ইয়ামিন অবাক চোখে তাকিয়ে আছে। রাতুল মুখের কোণে হাত রেখে বলেই বসে, কি হয়েছে বাব্বা? তোর আম্মাকে পাওয়া যাচ্ছে না। কনকনে শীত, গ্রামের শীতটা যেন একটু বেশি, তার উপরে হাওয়ারের বাতাস। এই বাতাস গরমকালে মনকে শান্ত করলেও এখন এই মন মাতানো বাতাসটা কে চিরতার থেকেও তিতা মনে হচ্ছে। বিকাল 5টা, শীতকালের 5টা মানেই সন্ধ্যা ছুঁই ছুঁই। আবরার বসে আছে আমেনা বেগমের সামনে, চোখে মুখে হিংস্রতা। এই কনকনে শীত আর হাওরের বাতাসের মধ্যেও আবরারের কপালে ঘাম চিকচিক করছে। ফর্সা মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে, চক্ষু দুটা রক্তাক্ত। আমেনা বেগমকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। ভদ্র মহিলা অপরাধীর ন্যায় মাথাটা নিচের দিকে নামিয়ে রেখেছে, দৃষ্টি মাটির দিকে স্থির। মেয়ে দুটোকে রাতুল আর ইয়ামিন আটকে রেখেছে। আবরার দাঁতে দাঁত চেপে ধরেছে। এই শুনশান নীরবতা মাঝে আবরারের দাঁতের কটমট আওয়াজে ভয়ঙ্কর করে তুলতে পরিবেশটা। পারছে না আমেনা বেগমকে চিবিয়ে খেতে। আয়েশা বেগমকেও বাসা থেকে সরিয়ে দিয়েছে। আবরার দাঁতে দাঁত চেপে ধরেই হুঙ্কার ছাড়ে, আমাকে কি বেকটল মনে হয়? আপনি যা বলবেন তাই বিশ্বাস করে নিব? আপনার কপাল ভালো, আপনি আমার শাশুড়ি শ্বশুর না। আমি সোয়াদ আবরার চৌধুরী, যতক্ষণ পর্যন্ত না আমার পাখিকে খুঁজে পাচ্ছি আপনার শান্তি নেই। এইভাবে বসে থাকবেন, নড়াচড়া নাওয়া খাওয়া সব বাদ। আমেনা বেগমের মুখে কোনো শব্দ নেই। লজ্জা আর অপমানে চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ছে। আগের ভুলের জন্য এখনও বিশ্বাস করতে পারছে না কেউ। আবরার কথাগুলো বলে ওঠে। পিছন থেকে গম্ভীর কণ্ঠে রাতুলের উদ্দেশ্যে বুলি ছাড়ে, মুখ বেঁধে দরজা তালা মেরে আয়। আবরারের বলতে দেরি, রাতুলের লাফিয়ে আমেনা বেগমের দিকে যেতে দেরি হয়নি। 32 পাটি বের করে রুমে প্রবেশ করে, মুখে কাপড় দিতে দিয়ে আওড়ায়, আহা, আমার বন্ধুর শখের নারী, অভিনয়ের জন্য বন্ধুর শাশুড়ি সেরা রেহা। আমেনা বেগমের কথাগুলো কর্ণপাত হয়নি। তিনি এক ধ্যানে নিচের দিকে তাকিয়ে আছে। রাতুল ঝড়ের গতিতে কাজ শেষ করে বের হয়, পরবর্তী মিশনের আশায়। আবরার আর রাতুল বেরিয়ে আসে, গাড়িতে ওঠে। আনায়াকে কে নিতে পারে? আবরার গাড়ির স্টিয়ারিংয়ে ঘুমাচ্ছে আর ভাবছে, শত্রুদের মধ্যে কেউ এই তার পার্সোনাল লাইফ নিয়ে অবগত না, তাহলে কে এরকম কাজ করতে পারে? কার বুকের সাহস এত? কিছু সময় ধরে ভেবে যাচ্ছে। রাতুল আবরারের ভাবার্থ মুখের দিকে তাকিয়ে রয় কিছু সময়। কিছু পেয়েছিস আব্বা? আবরার সামনের দিকে দৃষ্টি স্থির রেখেই মাথা নাড়ায়, যার অর্থ সে পায়নি। রাতুল এমন উত্তরে চরম বিরক্ত হয়, কপাল কুঁচকে ফেলে।
তোকে মাফিয়া জগৎ থেকে লাথি মেরে বের করে দেওয়া দরকার। হে রে আব্বা, তুই এই বুদ্ধি নিয়ে আমাদের মাথার ঢাল হয়ে দাঁড়িয়েছিস। আবরার কটমট করতে করতে গাড়ির ব্রেক কষে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মুখটা বন্ধ রাখ, নয়তো গাড়িতে ইন্না লিল্লা হয়ে যাবি। রাতুল মুখ থুবড়ে পড়েছে। বিরক্ত, সে মহাবিরক্ত আবরারের প্রতি। আচ্ছা আব্বা, আম্মার যদি খারাপ কিছু হয়? রাতুলের এমন কথা যথেষ্ট ছিল আবরারকে পাগল করতে। গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। পাগলের মতো গাড়ির স্টিয়ারিং ঘুরাচ্ছে। রাতুলের কথাটা বারবার আবরারের কানে বাড়ি খাচ্ছে। বাহির থেকে আসা ঠান্ডা বাতাসেও ঘামছে আবরার। সত্যি যদি কিছু হয়ে যায় তাহলে তো সব ধ্বংস করে দিলেও ফিরে আসবে না তার পাখি। সাদা শার্টখানা ঘামে ভিজে জবজবে হয়ে গিয়েছে। আমার পাখির শরীরে চুলের আঁচ পড়লে এক একটাকে আমি কুত্তা দিয়ে খাওয়াবো। আমার ভালো মানুষিটা দেখেছে, এখন সম্পূর্ণরূপে দেখবে। আবরারের কথায় রাতুল মুচকি হাসে। রাতুল খুব ভালো করে জানে আবরার বুঝতে পেরেছে সেই অজ্ঞাত ব্যক্তিকেই খুঁজে যাচ্ছে সে। রাত 10টা, আবরারের গাড়ি থামে উত্তরা দিয়া বাড়িতে। তাদের বাগান বাড়ি। বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে প্রবেশ করে সে। এইখানে সোহান, অমি, ইয়ামিন উপস্থিত। চেয়ারের সাথে বেঁধে রেখেছে 3জনকে। আবরার দৃঢ় পায়ে লাড়ার দিকে এগিয়ে যায়। হালকা ঝুঁকে থাকায় আবরারের এরকম তাকানো দেখে ভয়ে কুঁকড়ে যায়, কিন্তু মুখের কোণে মৃদু হাসির রেখা। আবরার গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখ দাঁড়া, তোকে মারতে আমার খারাপ লাগবে। যাই হোক, তোর সাথে আমার রক্তের সম্পর্ক। তাই ভালো করে বলছি, বল আমার পাখি কই? পাশ থেকে মেলিসা জোরে হেসে ওঠে। মুখ দিয়ে চু চু শব্দ করে। আবরার সেদিকে একবার তাকিয়ে রাতুলের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে ওঠে, মেলিসা সোনাকে থেরাপি দে, শালির সাও উইকুরকুর করছে। আবরারের কথায় সালমান লজ্জায় মাথা নুয়ে ফেলে, যত হোক জামাই তো। রাতুল আবরারের কথায় হাত মালিশ করে এগিয়ে যায়। এক পা পিছনে নিয়ে এক পা সামনে নিয়ে ঝুঁকে দাঁড়ায়। কয়েকবার হাত ঘষে হাতে চুমু দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানের রাহিম। ঠাস করে 2 গালে পরপর থাপ্পড় দিয়েই যাচ্ছে রাতুল। প্রায় 10 মিনিটের 62টা থাপ্পড় দিয়ে ক্লান্ত হয়। মেলিসা থাপ্পড়ের প্রভাবে অজ্ঞান হয়ে পড়ে। গাল দুটো লাল হয়ে ফুলে উঠেছে। সালমান সেই দিকে কাতর চোখে তাকিয়ে আছে। আবরার তাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, এগুলোর শরীর থেকে চামড়া তুলে লবণ আর মরিচ লাগিয়ে দে অমি। আবরারের ঠান্ডা কণ্ঠে ভয়ানক কথা শুনে কেঁদে ফেলে লারা। হাজারবার আকুতি মিনতি করছে সে। সালমান ভয়ে কুঁকড়ে আছে। তার মুখ দিয়ে টু শব্দ বের হচ্ছে না। কথা যেন গলায় এসে আটকে যায়। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে এসবে ভেতরে না থাকলেও মেলিসা এসবে সব জানে। ভয়ে কয়েকবার ঢোক গিলে। আবরার তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। সে জানে এসব কার কাজ। তারপরও এসবকে অত্যাচার করতে তার খুব ভালো লাগছে। তাদের ভয় মিশ্রিত মুখের চাহনি আবরারকে তৃপ্তি দিচ্ছে। তাদের কারণে তার পাখিকে কম কষ্ট পেতে হয়নি। ওসবের কাছে এগুলো কিছুই না। সালমান কিছু বলতে যাবে, তার আগেই আবরারের কল আশায় বের হয়ে আসে। আবরার কল রিসিভ করে কানে ধরতেই চক্ষু দুইটা বের হয়ে যাওয়ার উপক্রম। মার্কো, তুমি ওই শালিকে চামড়া তুলে মরিচ আর লবণ লাগিয়ে দাও, আর পাখিকে আমার বেডরুমে রেখে এসো। তোমাকে কিছু বললে উত্তর দিবে না, তাকে বুঝাবে তুমি কথা বলতে পারো না, ঠিক আছে? আবরার কথা শেষ করে বাড়িতে চলে যায়। বাপের পরিস্থিতিটা দেখতে ইচ্ছে হলো তার। ঘুটঘুটে অন্ধকার রুম, আশেপাশে মানুষের হাড় ছড়িয়ে ছিটিয়ে আছে। আনায়া ভয়ে কুকড়ে এক পাশে জড়সড় হয়ে বসে আছে। শরীরে হলুদ শাড়িটা খামচে ধরেছে। পাশ রুম থেকে কুকুরের ডাক ভেসে আসছে। সেই ডাকে পরিবেশটাকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলছে। আনায়া 2 হাঁটুতে মুখ গুজে বসে আছে। আশেপাশ থেকে ভেসে আসা মেয়েদের ফিসফিসে শুনে মুখ তুলে তাকায়, আশপাশ ভালো করে লক্ষ্য করে। এইটা একটা পাতালের ঘর। আনায়া আশা ছেড়ে দাঁড়িয়ে যায়। রুমে কারো প্রবেশের শব্দ শুনে ঘুরে তাকায় আনায়া। আবছা আলোয় লোকটা অস্পষ্ট দেখা। পুরুষের ছায়া পড়তেই আনায়া ভয়ে শুকনো ঢোক গিলে। প্লিজ, আমাকে কিছু করবেন না, আমাকে ছেড়ে দিন প্লিজ। আনায়ার কথা লোকটা কর্ণপাত করেননি। হাতের ইশারায় বেরোতে বলে। আনায়া অবাক চোখে তাকিয়ে আছে। দৃঢ় পায়ে রুম থেকে বেরোয় আসে। আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করছো। কয়েকটা রুমে মেয়েদের বন্দি করে রেখেছে। আরেক পাশে কয়েকটা হিংস্র কুকুর। অন্ধকার কোঠরিতে কয়েকটা মশাল জ্বলছে। আনায়ার বুঝতে বাকি নেই এসবের মানে। ভয়ে ভয়ে লোকটার পিছন পিছন যাচ্ছে। তাকে পাচার করে দিবে না তো আবার? তার ভাবনার মাঝে লোকটা তাকে বাসায় নিয়ে আসে। বিশাল বড় বেডরুমে দিয়ে লোকটা চলে যায়।
আনায়া আশপাশ ভালো করে পর্যবেক্ষণ করছে, চোখ যায় দুলে টাঙানো ছবিটার দিকে। চরম পর্যায়ে অবাক হয়। আবরার? এইটা আবরারের রুমে? এসব কাজের সাথে উনি জড়িত?